তো গতকাল একটা ভিডিও ক্লিপস আপনাদের মধ্যে কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন। তো সেখানে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছেন এবং তার চারপাশে একজন বৃদ্ধ লোক চেয়ারে বসে আছেন এবং তার পাশে মানে শকুনের মতো, শকুন বললেও ভুল হবে বুঝছেন? হায়ানা তো বুঝছেন একটু ভয়ঙ্কর টাইপের হয়। দাঁত বের করে ঘোরাঘুরি করে না চারদিকে। ওই যে ওই যে বাঘ যখন কোনো অ্যানিমাল হান্ট করে, শিকার-টিকার করে, তখন হায়নারা চারদিকে দাঁত বের করে জিবলা-টিবলা বের করে ঘোরাঘুরি করে না? অনেকটা এই টাইপের। তো সেই বৃদ্ধ লোক চেয়ারে বসে আছেন। তো চারপাশে এই লোকগুলো মানে অসভ্য ভাষায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন, গালাগালি করছেন এবং পারে তো সেই বৃদ্ধ লোকের গায়ে হাত দেয় এবং বৃদ্ধ লোকটি চুপচাপ চেয়ারের মধ্যে বসে আছে এবং এই ঘটনাটা বেশ অনেকক্ষণ ঘটেছিল, ৩ থেকে ৪ মিনিট বা তারও বেশি হবে। অত ভিডিও ফুটেজ আমি ২-৩ মিনিট দেখেছি, কিন্তু হয়তো আরও দীর্ঘ সময় ধরে হবে এবং আশেপাশে বেশ অনেকগুলো লোক হয়েছিল, ১৫-২০ জন তো হবেই। তো তারা এই ধরনের একটা মব, যেটা বাংলাদেশে একটা নতুন শব্দ তৈরি হয়েছে যে মব আর কি, তো মব সৃষ্টি করে ওই বৃদ্ধ লোকের চারপাশে ঘুরতেছে, পারে তো মারে বৃদ্ধ লোককে, বুঝছেন? এবং নানা রকম হাউকাউ শুরু করছে এবং তাদের মধ্যে থেকে একজন বলতেছে, অরে বাইন্দা রাখ পুলিশ আসুক, পুলিশ আসুক। তো আমি যখন এই দৃশ্য দেখছিলাম তখন আমি মনে মনে দোয়া করছিলাম যে আল্লাহ পুলিশ যাতে তাড়াতাড়ি আসে, আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ পুলিশ যাতে তাড়াতাড়ি আসে। এই কারণ হলো বাংলাদেশের মবের তো আর বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো ইস্যু তুলে যে কোনো মানুষকে মেরে ফেলা, এটা তো বাংলাদেশে কঠিন কিছু না। তো আমি মনে মনে উঠিয়ে বলছিলাম যে না, পুলিশ আসলেই ভালো হবে, এই লোকটাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর যে বদমাইশগুলোকে চারপাশে দেখা যাচ্ছে, যাই হোক না কেন, কে যে কী ক্রাইম করছে, কে কী করছে না করছে, এই জন্য আদালত আছে। এখন মব তৈরি করে চারপাশে লোকজন জড়ো হয়ে আপনি কাউকে মারবেন, বকাঝোকা করবেন, তারপরে মুখের সামনে ঘুষি দিতে যাবেন, ঘুষি দেননি কিন্তু মনে হয় যেন ঘুষি দিবেন, তো এগুলো করতে যাবেন, এটা তো মানে কি বলে, এটা তো ক্রাইম। তো আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে পুলিশ আসুক, আইসা এই লোকটাকে উদ্ধার করুক এবং এই বদমাশগুলোকে ধরুক। কিন্তু মজার ব্যাপার হলো, আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম, এটা হলো গতকাল রাতের কাহিনী। আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি যাকে কি না পুলিশ ধরার কথা, যারা কিনা মব সৃষ্টি করলো, জাস্ট গিভ ইট 2 মিনিটস ডিয়ার, হ্যালো, জাস্ট গিভ ইট 2 মিনিটস। তো যেটা আমি বলছিলাম, যাদের কিনা পুলিশের ধরার কথা, যে ওই যে মব সৃষ্টি করছে, উশৃঙ্খলতা করছে, তারপরে বেয়াদবি করতেছে, বুঝছেন, এদেরকে পুলিশ ধরার কথা, ঘুম থেকে উঠে দেখি যে পুলিশ এদেরকে ধরেনি, বুঝছেন, ঘুম থেকে উঠে দেখি পুলিশ এদেরকে ধরেনি, ধরে নিয়ে গেছে ওই বৃদ্ধ লোকটা। শুধু ওই বৃদ্ধ লোকটা ধরেনি, তারা আশেপাশে যারা ছিল আরও ৮-১০ জন, তারা ৮-১০ জন, তাদেরকে ধরে নিয়ে গেছে। তখন আমি ঘটনার ভিতরের ঘটনাটা পুরো পড়লাম। প্রথম ঘটনাটা যেটা আমি দেখছিলাম, একজন বৃদ্ধ লোককে ঘিরে চারপাশে মানুষ মব তৈরি করে তাকে মারতে যাচ্ছে। তো আমার কাছে ছিল এটা একটা সাধারণ কোনো নিউজের মতো, কিন্তু এটা এখানে একটা ক্রাইম হচ্ছে। কিন্তু পরে যখন ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি আরেক কাহিনি। সেখানে ওই যে ৭১ মঞ্চ নামক একটা প্রোগ্রাম ছিল তাদের, গোল টিভির আর কি। তো সেখানে ডক্টর কামাল হোসেন, আপনারা জানেন, ওই যে বাংলাদেশে যে কনস্টিটিউশন আছে উনি কিন্তু লিখছিলেন, বুঝছেন। উনি ওই কনস্টিটিউশন লেখকের ভিতরে যে কয়জন ছিল বোধহয় তাদের ভিতরে সব মনে খুবই অন্যতম। আমি তো ভাই পলিটিক্স করি না, এত ভালো কিছু জানিও না। আর দ্বিতীয় কথা হলো, ওই যে বৃদ্ধ লোকটি চেয়ারে বসেছিলেন তার নাম হলো পরে লতিফ, শুনলাম লতিফ সিদ্দিকী সম্ভবত এই ধরনের নাম হবে, এবং সে হলো কাদের সিদ্দিকীর নাম আমরা সবাই শুনছি, আমিও শুনছি। কাদের সিদ্দিকীর বড় ভাই হলো লতিফ সিদ্দিকী, এবং এই লতিফ সিদ্দিকী ছিল আওয়ামী লীগের জামানার একজন এমপি বা মন্ত্রী কিছু একজন ছিলেন, সম্ভবত এমপি ছিলেন। তো এখন এই যে মব সৃষ্টির যে কাহিনী, ওইখানে যে ঘটনাটা ঘটছে, তো সেখানে তারা ওই ৭১ মঞ্চ নামক একটা প্রোগ্রাম করে, গোলটেবিল করে, ওই যে ৭১ সালের যুদ্ধ, তারপরে বাংলাদেশের সংবিধান, এইসব ভালো মন্দ নানান বিষয় নিয়ে আলোচনা করতে গেছে। যাইতেই পারে। তারপরে আবার ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের মতো ওরকম একটি জায়গাতে, তো সেখানে যখন আলোচনা করতে গেছে, তখন ওই যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, তো ওইটার সাথে ৭১-এ যে কন্ট্রাডিক্ট করে এমন কোনো ইস্যু বা সংবিধান কেন পরিবর্তন করা উচিত বা উচিত না, এই ধরনের কিছু কথাবার্তা হয়তো বা তারা বলেছে, যেগুলো কিনা বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায়। তো এইসব নানান ঘটনার কারণে বা আলোচনার কারণে ওই চারদিকের ওই যে বর্তমান আছে না ওই কী জানি বৈষম্য বিরোধী আন্দোলনের পাবলিক আর কি, পোলাপান আর কি, বুঝছেন, তো এরাই জড়ো হয়ে গিয়ে তো তাদেরকে ওই ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, বুঝছেন, তারপরে এগুলি টেগুলি বইলে ঠইলা, তারপরে এই বৃদ্ধ লোকগুলোকে চরমভাবে এগুলো হেনস্থা করছে। পরে পুলিশ এসে দেখলাম যাদের কিনা হেনস্থা করছে, যারা কিনা ভিকটিম, তাদেরকে উদ্ধার করবে তো দূরের কথা, তাদেরকে পুলিশে ধরে লেগে গেছে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদের ভিতরে মামলা হয়েছে। আমি তো বুঝি না, লতিফ সিদ্দিকী সাহেবের যে অবস্থা দেখলাম, উনি কি সন্ত্রাসী করতে গেছে।
এবং ওনাদের পত্রপত্রিকা লেখা, ওনাদের বই, বিভিন্ন আলাপ আলোচনা, বুঝছেন, এইগুলো দেখা বলে পুলিশ নিশ্চিত হয়েছে এরা কঠিন কঠিন সন্ত্রাসী এক একজন, এরা কঠিন কঠিন সন্ত্রাসী এক একজন, পুলিশ এগুলো দেখে নিশ্চিত হয়েছে। পরে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আমি দেখলাম, তো এদের ভিতরে লতিফ সিদ্দিকী, তো বললামই আমি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন বা হয়তো মন্ত্রী হতে পারেন, কমেন্ট করে জানেন উনি আসলে কে ছিলেন। আরেকজনের পান্না ভাই, ঠিক আছে, ওনাকে প্রায় ভিডিওতে দেখি আমি, উনি প্রতিদিনই 2-3টা ভিডিও করেন তার ইউটিউব চ্যানেলে, এবং এই ইউনূস সরকারের সমালোচনা করি, ভিডিও করেন বেশিরভাগ। আর সমালোচনার কোনো বিষয় থাকলে সমালোচনা তো করবি, আর এটা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? এটা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু এখন যে অবস্থা হয়েছে, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই, ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে ফ্যাসিবাদ বলা হয়, আওয়ামী লীগের দোসর বলা হয়, বইলা ওই সন্ত্রাস আইন, এই আইন সেই আইন, হত্যা মামলার আসামি, এইটা সেইটা বইলা ঠেলা তাদের কি মানে জেল জুলুম যেটাকে বলে, জেল এবং জুলুম করা হচ্ছে। তো ভাই পরিবর্তনটা কি হইল? পরিবর্তনটা কি হইল? আমরা শেখ হাসিনার রেজিমের অপশাসন থেকে মুক্তি পাইলাম, এত আন্দোলন করলাম, 1200-1400 পোলাপান মারা গেল, আমরা তো একটা সুশাসন, বুঝছেন, সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্যই তো পোলাপানগুলো গিয়েছিল, কারণ তারা তো শেখ হাসিনার দুঃশাসন অতিষ্ঠ হয়ে গেছিল, যার ফলে আপাত নীরবে কাঁদতে কাঁদতে দেশ ছেড়ে চলে গেল। কিন্তু আপা চলে গেল, আপা চলে গিয়ে আমাদেরকে এই কোন মহাবিপদের ভিতরে ফেলে দিয়ে গেল। আপা চলে গিয়ে আমাদের এখন এই কি মহাবিপদের ভিতরে ফেলে দিল। এখন তো আপা আর কি করছে, আপার চেতে মানে কয়েক গুণ হবে, বুঝছেন, আপার একলা কি করছে, বুঝছেন, আপার কি অপশাসন করছে বা দুঃশাসন করছে বা কি করছে, তার চেয়ে কয়েক গুণ বেশি এখন শুরু হয়েছে। এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষে গিয়ে দু একটা কথা বললে বা প্রশংসা করলে বা ইউনূস সরকারের বিরুদ্ধে দু একটা কথা বলি, তাকে এখন ধরে নিয়ে যাওয়া হইতেছে, এই সন্ত্রাস দমন আইন, এই ওই হত্যা মামলার আইন, এগলি টেগলি কইরা। ভাই কি এক অবস্থা, কি একটা অবস্থা, অত্যন্ত কষ্টের একটা ব্যাপার। এবং শুনছি বাংলাদেশে বলে একজন প্রধান উপদেষ্টাও আছেন, যার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, নিল নোবেল বিজয়ী, এদেরকে হত্যা মামলার আসামি, তারপরে ফ্যাসিস্ট বানায় টানা এগুলি যে করতেছেন, এরা 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 কিন্তু ওই আমার আপনার মতো আমজনতা না, বুঝছেন, এরা কিন্তু যাদেরকে ধরে নিয়েছে 8-10 জন, পান্না সাহেব, লতিফ সাহেব, যাদের বলা নিল, আমজনতা না। এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে, দুঃশাসন, অপশাসন যাই বলে না, কিন্তু অন্যের বিরুদ্ধে কিন্তু এরা সবসময় তাদের ইউটিউব চ্যানেল বা লেখনীতে তাদের প্রতিবাদ ছিল। ইভেন লতিফ সাহেব তো আওয়ামী লীগের একদম মানে ছিল, বিদ্রোহী ছিল, তাকেও হলে ধরে লিয়ে গেছে। আর পান্না সাহেব কিন্তু শেখ হাসিনার আমলে তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেক সমালোচনা করছে শেখ হাসিনার আমলে। তো এখন ইউনূসের আমল আসছে, ইউনূস মন্দ কিছু করছে, তো যার ফলে ইউনূসেরও সমালোচনা করছে, এবং তার সমালোচনাগুলো ভ্যালিড, ভিডিওগুলো দেখে দেন পান্না সাহেবের ইউটিউব চ্যানেলে এখনও আছে। এখন তো হয়তো সে জেলা যেতে চলে গেছে, আগামী কয়েকদিন উনি ভিডিও করতে পারবে, তা তো আমি জানি না কবে উনি মুক্তি পাবে, কিন্তু এই হইল ভাই অবস্থা। তো যে উদ্দেশ্য নিয়ে আসবে, যে আশা ভরসা নিয়ে আমরা এই বিপ্লব ঘটাইছিলাম জুলাই আগস্ট মাসে, প্রত্যেকে কম বেশি অবদান রেখেছিলাম, কিন্তু ভাই সব শেষ, সব শেষ, এই ইউনূসের পাল্লায় পেরে সব শেষ।